প্রেমের বিয়ে বা রিলেশনশিপের বিয়ে টেকার হার অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ের চেয়ে এত কম কেন, বা প্রেমের বিয়েতে এত বেশি ঝামেলা আসলে হয় কেন, এই বিষয় নিয়ে আজকে আমি একটু আলাপ করব। অনেকেই মনে করেন প্রেমের বিয়েতে এত বছর সম্পর্ক দুজন মানুষের মধ্যে, তারা সবাই সব কিছু সম্বন্ধে সব কিছুই জানে, তো জেনে শুনে বিয়ে করার পরে কেন আসলে এত ঝামেলা হবে। তা আমার মেইন কোয়েশ্চেন এখানে সেটা হচ্ছে, আদৌ কি প্রেমগুলো হচ্ছে অনেক কিছু জানাশোনার পরে শুরু হয়, নাকি এটা বাই চান্স হচ্ছে একটা গ্ল্যামারাস একটা মোমেন্ট থেকেই শুরু হয়, কোনটা আসলে? তো চলেন একটু আলোচনা করা যাক। ধরেন যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছেলে, এখন আপনারই ক্লাসে পড়ে বা আপনার কোনো জুনিয়র একজন মেয়ে, তাকে আপনার ভালো লাগে। এখন ভালো আপনার কেন লাগে তাকে, এটা আপনার কোয়েশ্চেন করতে হবে। একটা কারণ হতে পারে যে সে দেখতে ভালো, অ্যাট্রাকটিভ, সে হয়তো বা স্মার্ট, বা হয়তো বা তার মধ্যে আপনি এমন কোনো একটা বিষয় দেখছেন যেটা আপনার ভালো লাগছে। মানে সোজা কথা হচ্ছে যে সামথিং লাইক এ স্পার্ক, একটা কোনো কিছু একটা স্পার্ক আপনার মনের মধ্যে একটা আলোড়ন তৈরি করছে, সেখান থেকে আপনি তার প্রেমে পড়ছেন, প্রেমে পড়ে তাকে আপনি পার্সিউ করছেন। আচ্ছা, যখন একটা ছেলে হিসেবে আপনি সেই মেয়েকে পার্সিউ করবেন, তখন আপনি আসলে কী করবেন? আপনি হয় তাকে একটা সুন্দর কবিতা গল্প লিখে একটা চিঠি লিখবেন, অথবা তাকে আপনি সরাসরি কোথাও ঘুরতে নিয়ে গিয়ে প্রপোজ করবেন, কিছু একটা সামথিং লাইক দ্যাট, তাই না? এর বাইরে তো কিছু না। আচ্ছা, তা আপনি যে তাকে প্রপোজটা করলেন, করার পরে কী হবে? করার পরে হয়তো বা মেয়েটা আপনাকে অ্যাকসেপ্ট করবে, ধরলাম যে অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে, অ্যাকসেপ্ট করলো। করার পরে কী হবে? করার পর আপনাদের মধ্যে ফোনে কথা হচ্ছে, একদম ধুন্ধুমার প্রেম কাহিনী, দেখা সাক্ষাৎ হয়, বাইরে ঘোরাফেরা হয়, যাই হোক আরও অনেক কিছুই হয়, হয়তো আমি জানি না, হোয়াট এভার। কথা হচ্ছে এই যে পুরা যে কাহিনীটা চলতেছে আপনাদের মধ্যে, এখন 1 বছর 2 বছর, ধরলাম 3 বছর, এই 3 বছরে কিন্তু আপনাদের যেই কোয়েশ্চেনগুলো আসলে আলাপ আলোচনা করা দরকার ছিল, আপনারা কিছুই আলাপ আলোচনা করেন নাই। স্পেশালি প্রেমের প্রস্তাব যে আপনি দিবেন একটা মেয়েকে, নিশ্চয়ই আপনি ক্রুশিয়াল যে কোয়েশ্চেনগুলো আসলে বিয়ের জন্য করা দরকার, এর কিছুই আপনি আসলে আপনার প্রেমিকাকে করেন নাই। এটা মোটামুটি গ্যারান্টি দিতে পারি। 99% কেসে এগুলো করা হয় না। কারণ কারণ এত চিন্তা করে আসলে কেউ প্রেম করতে যায় না আসলে। সমস্যার বিষয় হচ্ছে, মোটামুটি যখন আপনার প্রেমের বয়স 2 বছর 3 বছর হয়ে গেছে, যখন আপনাদের বিয়ের কথা আপনারা চিন্তাভাবনা করতেছেন, তখন কিন্তু যদি আপনার মনেও হয় যে এই মেয়েটা আমার জন্য হচ্ছে আসলে সুয়েটেবল না, বিয়ের জন্য সুয়েটেবল না, তখন আসলে ওখান থেকে ফিরে আসাটা আপনার জন্য হচ্ছে টাফ। টাফ আরেকটা কারণে, সেটা হচ্ছে নাটক সিনেমায় প্রায় দেখানো হয় যে একটা মেয়েকে ভালোবেসে প্রেম করে 3 বছর পর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করা হয়, তাহলে এটা হচ্ছে একটা পুরোপুরি চিটিং। চিটিং, এবং এটাকে আসলে চরমভাবে হচ্ছে ডিমনিটাইজ করা হয়। এবং এইসব চিন্তা থেকেও আসলে আপনার মাথায় ঘোরাক্ষরেও সেই মেয়েকে তখন ছেড়ে দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করার চিন্তা মাথায়ও আসে না। তো আপনি তখন প্রেম নামক একটা বাবলসের মধ্যে থাকেন এবং থেকে মেয়েটাকে বিয়ে করেন। এবং কোন কোন বিষয়ে যেগুলো আলাপ আলোচনা করা দরকার ছিল কিন্তু আপনি করার সুযোগ আর পান নাই, সেই বিষয়গুলো আমি একটু উল্লেখ করি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আপনার ওয়াইফ আর আপনি ক্যারিয়ার এবং ফ্যামিলি কীভাবে ম্যানেজ করবেন, এই নিয়ে আপনাদের মধ্যে আলোচনা নিশ্চয়ই হয় নাই। অর্থাৎ বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়া কি দেখেন, একটা কাপড়ের মধ্যে কিন্তু মোটামুটি 2-3 বছর সম্পর্কই থাকবে বাচ্চা ছাড়া, এরপর পুরো জীবন কিন্তু বাচ্চা সহই থাকবে। এখন বাচ্চা হওয়ার পরে আসলে আপনারা কীভাবে সেটাকে ম্যানেজ করবেন, এবং কীভাবে হচ্ছে ক্যারিয়ার এবং ফ্যামিলি লাইফকে আপনারা ডিল করবেন, এই বিষয় নিয়ে কিন্তু আপনারা আলাপ করেন নাই। অর্থাৎ আপনার ওয়াইফকে আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড হবেন নাকি ফ্যামিলি ওরিয়েন্টেড হবেন, আর ক্যারিয়ার করলে কী টাইপের ক্যারিয়ার করবে এবং ক্যারিয়ার কতটুকু সময় দিবে, এই বিষয়ে কোনো আলাপ আলোচনাই আপনারা করেন নাই, যেটা কিনা বিয়ের ক্ষেত্রে আসলে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল কোয়েশ্চেন্স। এই কারণে বিয়ের পরে আসলে ক্যারিয়ার এবং ফ্যামিলি কীভাবে সামলানো হবে, এই নিয়ে আপনারা তাল বেতাল কিছু খুঁজে পান না। যদি হাজব্যান্ড কিছু একটা বলে ওয়াইফকে যে এইটা করা ঠিক হবে বা এটা করা ঠিক হবে না, তাহলে ওয়াইফের মাথা নষ্ট হয়ে যায়, যেগুলো তো আমাদের মধ্যে আগে আসে নাই, এখন কেন আসবে, স্বাভাবিক কোয়েশ্চেন। নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে সাংসারিক রেসপন্সিবিলিটি কীভাবে শেয়ারিং হবে, এই নিয়ে আপনাদের কোনো চিন্তাই ছিল না। অর্থাৎ আপনার ওয়াইফ যদি আয় করে থাকে, তাহলে আয়ের কত পার্সেন্ট সে ফ্যামিলিতে আসলে দিবে আইডিয়ালি, এই নিয়ে কোনো গবেষণা আপনাদের মধ্যে হয় নাই। আর মনে করেন ফ্যামিলির যে রেসপন্সিবিলিটি, বাচ্চা কাচ্চা লালন পালন করা, এগুলো কত পার্সেন্ট আপনার ওয়াইফ পালন করবে, কত পার্সেন্ট আপনি পালন করবেন, এই নিয়েও কোনো চিন্তাভাবনা আপনাদের মধ্যে হয় নাই। তো এগুলো ঠিক আপনারা কীভাবে করবেন? এখন বিয়ের পরে আপনি যদি বলেন যে না, আমরা চাই যে যেহেতু দুজনেই আমরা জব করি, সাংসারিক রেসপন্সিবিলিটি মোটামুটি ইকুয়াল আমরা ভাগ করে নিব, আমরা ইকোনমিক যে খরচগুলো আছে ইকুয়াল ভাগ করে নিব। কিন্তু আপনার ওয়াইফ যদি এখন বলে যে না, আমি আসলে এই ধরনের চাই না, আমি চাইছি এমন একজন ছেলে যে কিনা প্রোভাইডার এবং প্রোটেক্টর, তাহলে আপনি কী করবেন? আপনারা তো এটা আলাপ করে নেন নাই। তাহলে এটা হয় ডিভোর্সে গিয়ে গড়াবে,
আর না হয় কিলাকিলি ঝড়াঝড়িতে গিয়ে করাবে, আর না হয় আপনাকে আপনার ওয়াইফের কথা মেনে নিয়ে আপনাকে হচ্ছে একটা নর্মাল জীবনযাপন করতে হবে যেখানে আপনি হ্যাপি না। আচ্ছা, এরপরের বিষয়ে আসি, সেটা হচ্ছে ধার্মিক বা ইসলামিক ইন্টারপ্রিটেশন। ধরলাম যে আপনি মুসলিম, যেহেতু আমার মেজরিটি অফ দ্য ক্লায়েন্টই মুসলিম থাকে ম্যাচ মেকিং সার্ভিসে, সো ধরলাম যে আপনিও একজন মুসলিম। তো এখন দেখেন এক একজন কিন্তু ইসলামটাকে আসলে একইভাবে ইন্টারপ্রেট করে। কারো কাছে পর্দা মানে হচ্ছে তো হাত মোজা পা মোজা মুখ টুক সব ঢেকে একদম একাকার অবস্থা। কারো কাছে পর্দা মানে হচ্ছে যে গায়ে একটা ওড়না পেঁচা দিলেই তো হয়, মডেল ড্রেসিং করে মানেই তো হচ্ছে ইসলামিক ড্রেসিং। কোনটা ইসলামিক কোনটা অন ইসলামিক আপনারা কি ঠিক করছেন আগেই? ঠিক করেন নাই কিন্তু, আমি শিওর মোটামুটি। মানে আপনারা হচ্ছে কীভাবে ইসলামটা পালন করবেন, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, ফ্যামিলি প্ল্যানিং করবেন কি করবেন না, এই নিয়ে কোনো মাথা ব্যথা আপনারা করেন নাই। মানে ওয়াইফ কি পোশাক পরবে তা নিয়েও কোনো মাথা ব্যথা নাই, মানে কোনো কিছু নিয়েই কোনো মাথা ব্যথা এখানে নাই। কাজেই হচ্ছে ধর্মীয় যে বিষয়গুলা বা সামাজিক যে বিষয়গুলা, এইগুলো নিয়ে দেখা যায় যে অনেক ধরনের ডিসক্রিপেন্সি শুরু হয়ে যায়। তখন আবারও শুরু হয় কি ঝগড়াঝাটি কিলাকিলি। এরপরের বিষয়ে আসি, বিষয় হচ্ছে জীবনের লং টার্মে আপনারা আসলে কোথায় সেটেল হবেন, বাংলাদেশে নাকি বিদেশে, আর বিদেশে হলে সেটা কোন দেশে, এই নিয়েও কিন্তু আপনাদের মধ্যে খুব বেশি আলোচনা যে হয়েছে এটাও কিন্তু না। দেখেন, একটা মেয়েকে প্রস্তাব দেওয়ার আগে মানে বিয়ের জন্য তো না, প্রেমের জন্য, আপনি কি তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি কোথায় সেটেল হতে চাও? জিজ্ঞেস করা তো কথাও না। আপনি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়েন, আপনি কীভাবে এগুলো জিজ্ঞেস করবেন? মানে আপনার নিজেরই তো আপনি জানেন না আপনি কী করতে চান লাইফে। আপনি জবে ঢোকার 2-3 বছর পরে আপনার খেয়াল হবে যে আচ্ছা আমি এটা করতে চাই, তার আগে তো আপনি আসলে জানেন না। আপনার ফ্যামিলির সাথে তো আপনি এগুলো নিয়ে আপনি আলোচনাও করেন না, কারণ করবেনই বা কেন? আপনি যখন জবে ঢুকবেন, যখন আপনি বিয়ের চিন্তা করবেন, তখন না ফ্যামিলির সাথে আপনি বসে আলাপ করবেন আসলে আমার লাইফে কী করা উচিত। এর আগে তো আপনি করবেন না। তো স্বাভাবিকভাবেই এগুলো নিয়ে ঝামেলা সৃষ্টি হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যিনি ওয়াইফ হবেন বা আপনার যিনি প্রেমিকা, তার ফ্যামিলির সাথে আপনার ফ্যামিলি কম্পিটেবল কিনা এই নিয়ে ভাবার কোনো সুযোগই আসলে নয় বিয়ের আগে। আমি আমার একজন ক্লায়েন্টের সিম্পল একটা এক্সাম্পল দিই। সেই ক্লায়েন্টের বেসিক্যালি যিনি বান্ধবী ছিলেন, তার ফ্যামিলি হচ্ছে খুবই আনসোশাল। কোনো ধরনের সোশ্যাল ইভেন্ট, কোনো ধরনের মেলামেশা বা সম্পর্ক রক্ষার মধ্যে তারা নাই। মানে মনে করেন যে বিদেশ থাকে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেরকম দেখে না হিজ হুজ হুজ, এই টাইপের ফ্যামিলি আর কি। এখন ছেলে জানতো এই বিষয়টা, বিয়ের সময় বুঝতে পারছে, কিন্তু কিছু করার ছিল না। এখন আলটিমেটলি ছেলেটা হচ্ছে আনফর্চুনেটলি তার ওয়াইফকে নিয়ে তার ফ্যামিলির থেকে পুরোপুরি আলাদা একটা জীবনযাপন করতেছে। বেয়ারলি আসলে ফ্যামিলির সাথে কথাবার্তা হয়, ইন্টারাকশন হয়, এটাই এখন তার জীবন, কিছুই করার নাই। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি সুযোগ পান নাই লাইফ পার্টনার সিলেকশনের, উনি বললেন যে ভাই কীভাবে পাবো, রিলেশনশিপে হচ্ছে 3 বছরের। তো এখন এটা কি ভেঙে আমি কি চলে আসবো? এটা সম্ভব? মানে কম্প্রোমাইজ করছি, স্যাক্রিফাইস করছি, তাই না, মেনটেন করে চলছি, কিছু করার তো আর নাই এখানে। আচ্ছা, লাস্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এখন অ্যাজ এ ছেলে আপনি যখন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেকেন্ড ইয়ারে যখন পড়েন, আপনি কিন্তু আসলে জানেন না চাকরির বাজারে আপনি কতটা ভালো করবেন। ঠিক আছে, ধরেন যে আপনি পাশ করলেন, আপনার প্ল্যান ছিল হচ্ছে যে পাশ করে আমি 1 বছরের মধ্যে বিয়েটা করবো আমার বান্ধবীকে, কিন্তু আপনার জবটা হচ্ছে না, এবং 2-3 বছর পর যে জবটা হয়েছে এটা আসলে আপনার বান্ধবীর পরিবার মেনে নিচ্ছে না বা মেনে নেওয়ার মতোও না, মনে করেন কথায় কথা। এখন সেই হিসাবে দেখা গেছে আপনার বয়স যখন মোটামুটি হচ্ছে 27-28, তখন আপনি হচ্ছে আসলে বিয়ের জন্য প্রস্তুত হয়েছেন। এখন আপনার বয়স যখন 28, আপনার বান্ধবীর বয়স হয়তো 28ই হয়েছে, হতে পারে যদি আপনারা সেম ক্লাসমেট যদি হন। সেই অবস্থায় এখন বিয়ের পরে আপনারা বাচ্চা কাচ্চা কীভাবে নেবেন? কারণ আপনার বিয়ের জন্য আপনি প্রস্তুত, কিন্তু বাচ্চার জন্য প্রস্তুত হওয়ার জন্য আপনার আরও 3 বছর সময় লাগবে। তো এখন আপনার 3 বছর হইতে হইতে আপনার ওয়াইফের বয়স হয়ে যাবে 31 বছর। এখন কি আদৌ কি সে আসলে বাচ্চা নেওয়ার জন্য ফিট, বা নিলেও আসলে একটা সুস্থ বাচ্চা হওয়ার প্রবাবিলিটি কত? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবং বর্তমানে অনেক লাভ ম্যারেজের কাপল এই সমস্যায় ভুগতেছে, এবং অধিকাংশই ভুগতেছে আমি বলবো। ক্লাসমেট একজন একজনকে পছন্দ করে, বিয়ে করার পর ক্যারিয়ার গুছাইতে চলে যায় হচ্ছে 31-32। এবার বাচ্চা যদি নেয়ও, নিতে পারলে নেয়, না হলে নেয় না। আর নিলেও অনেক সময় প্রায় দেখা যায় যে বাচ্চা অটিস্টিক অথবা বাচ্চার কোনো একটা শারীরিক সমস্যা আছে, কিছুই করার নেই। বায়োলজি ইজ বায়োলজি আপনার প্রেমের জন্য থেমে থাকবে না। মোটামুটি কয়েকটা বিষয়ে আলোচনা করলাম আজকে, যে প্রেমের বিয়ে নিয়ে আসলে সমস্যা কী। আরও সমস্যা আছে, ওগুলো মেইন কনসার্ন না। মেইন কনসার্নটা আমার সেটা হচ্ছে মানুষ প্রায়ই বলে যে প্রেমের বিয়েতে আসলে এত বছর ধরে একজন একজনকে চেনে, কম্প্যাটিবিলিটি টেস্টিং করে, সব কিছুই হয়ে যায়, তাহলে আসলে বিয়ের পরে তো সমস্যা কেন? তাহলে কি আদৌ হচ্ছে একজন মেয়েকে বা একজন ছেলেকে ভালো মতো চেনার কোনো দরকার আছে? সব তো ভাগ্যেরই বিষয়। আসলে প্রেমের বিয়েতে আদৌ আসলে একজন মেয়েকে বা একজন ছেলেকে প্রকৃতপক্ষে বিয়ের জন্য যে কোয়েশ্চেনগুলো করা দরকার বা যে বিষয়গুলো জাজ করা দরকার, এগুলো জাজ করার কোনো উপায় থাকে না। বরং
বিয়ের সময় যে আপনি আসলে অ্যাজ এ পার্সন প্রেম ভালোবাসার সম্পর্ক না থাকলে আপনার মতো করে ইনফর্ম চয়েস করতে পারতেন, সেই চয়েসের সুযোগটা আপনি হারায় ফেলছেন এখন। এখন বেসিক্যালি আপনি কম্প্রোমাইজ করতেছেন। বিয়ের আগেই আপনি বিয়ের পরে যে কম্প্রোমাইজ করার কথা, সেই কম্প্রোমাইজ আপনি বিয়ের আগেই করা শুরু করে দিয়েছেন, এবং এই কারণে আপনার সাকসেস রেটটাও আসলে বিয়ের পর অনেক কমে যাচ্ছে। প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, ম্যাচ মেকিং সার্ভিস, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, যাবতীয় বিয়ে রিলেটেড সার্ভিস আমরা দিয়ে থাকি। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।